আচ্ছা, আজকে আমরা প্রথমে পড়ব ভেক্টর যোগের সামন্তরিক সূত্র। আমরা ভেক্টর এডিশন করছিলাম, ভেক্টর যোগের নিয়মগুলো পড়ছিলাম। তো প্রথম সূত্রটা পড়েছি আগে, ত্রিভুজ সূত্র পড়েছি, লজ অফ ট্রায়াঙ্গেল। আজকে যেটা হবে সেটা হচ্ছে সামন্তরিক সূত্র বা ল অফ ট্রায়াঙ্গেল, প্যারালোগ্রাম। ঠিক আছে, তো প্রথমে দেখো আমি আগে লিখে নিয়েছি যে কী বলছে সূত্রটা কী বলছে। দুটি ভেক্টরকে কোনো সামন্তরিকের সন্নিহিত দুটি বাহু দ্বারা মানে ও দিকে প্রকাশ করা গেলে ওই বাহু দুটির ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণটি উক্ত ভেক্টরদ্বয়ের লব্ধিকে প্রকাশ করে। ঠিক আছে, তাহলে দেখুন, মনে করো আমার কাছে দুটো ভেক্টর রয়েছে। ধরো এই একটা ভেক্টর এ, আগের দিনের মতোই। এই রয়েছে একটা ভেক্টর বি, মধ্যবর্তী কোণ হচ্ছে কত, থিটা। ঠিক আছে, তো এই দুটো ভেক্টরের লব্ধি যদি আমি বার করতে চাই, তাহলে সামন্তরিক সূত্র কি বলছে? আর যদি আমি একটা সামন্তরিক এখানে আসতে পারি, ঠিক আছে, তো এই একটা সামন্তরিকের মনে করো এর সঙ্গে সমান করে এর ভেক্টর এ নিলাম, তাহলে হচ্ছে মূল বিন্দু ও, এটা ধরো আমি লিখলাম পি, ও পি, এটা হচ্ছে এ ভেক্টর। এবং ঠিক এই থিটা অ্যাঙ্গেল করে এই বাহুটা হবে সামন্তরিকের। ঠিক আছে, তো এবং বি এর সঙ্গে সমান করে, তাহলে এটা হচ্ছে বি, বি ভেক্টর। এই হচ্ছে বি ভেক্টর, এর নাম দিলাম মনে করো কিউ। ঠিক আছে, তাহলে আমরা সামন্তরিকটা কমপ্লিট করি। এবার এই হচ্ছে সামন্তরিক, একটা প্যারালোগ্রাম হলো এটা। তাহলে এই সামন্তরিকটার যদি এই বিন্দু তুমি নাম দাও এস, এস নাম দিলাম, তাহলে এই সামন্তরিকটার সন্নিহিত দুটি বাহু কোনটা হলো ওপি আর ওকিউ। তো ওপি আর ওকিউ দ্বারা এ আর বি ভেক্টরকে আমরা মানে ও দিকে প্রকাশ করতে পারলাম। তাহলে যদি করা যায়, তাহলে সামন্তরিক সূত্র অনুযায়ী কী হবে না, এই দুটো বাহুর ছেদ বিন্দু কোনটা, ও বিন্দু। সেই ও বিন্দু থেকে যে কর্ণ আঁকতে পারবো আমরা, সেটা কি হবে? নিশ্চয়ই ও এস হবে। এই যে কর্ণটা, এই কর্ণটা হবে এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর, অর্থাৎ আর ভেক্টর। ঠিক আছে, এই হচ্ছে সামন্তরিক সূত্র। দুটি ভেক্টরের আমরা লব্ধি বার করতে পারবো এর সাহায্যে। দুটি ভেক্টরকে যদি আমরা কোনো একটা সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু, সন্নিহিত মানে পাশাপাশি, এই বাহু দ্বারা মানে ও দিকে প্রকাশ করতে পারি, তাহলে ওই দুটি বাহুর ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ যেটা হবে, সেই কর্ণটা হবে ওই দুটো ভেক্টরের লব্ধি। ঠিক আছে, তো এটা আমরা জ্যামিতিকভাবে প্রকাশ করতে লিখতে চাই, কেমন লিখব? তো জ্যামিতিকভাবে আমরা কি লিখব? এখন যে ও এস ভেক্টর ইকুয়াল টু হচ্ছে ও কিউ ভেক্টর, বা ও পি লিখি আগে, ও পি ভেক্টর প্লাস ও কিউ ভেক্টর। ঠিক আছে, অর্থাৎ আর ভেক্টর ইকুয়াল টু, এই সূত্র অনুসারে আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে লক্ষ্য, আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তো আমরা আগের দিনের মতনই এবার আমরা বার করব অ্যানালিটিক্যাল মেথড, অর্থাৎ গাণিতিকভাবে কী হচ্ছে দেখব। তার জন্য তো গাণিতিকভাবে করার জন্য আমি এখানটা বুঝলাম, এগুলো লাগবে না। দেখো, ছবিটা আমাদের রইল। তো সেই ছবিতে আমরা আগের দিনের মতনই কাজ করবো। একটুখানি কী কাজ করতে হবে? দেখো, এইটা কি, এইটা হচ্ছে ওপি ভেক্টর হচ্ছে এতটা, সেই ওপি ভেক্টরের বর্ধিতাংশ হচ্ছে এইটা। এই যে বাহুটা টানিয়েছে এদিকে ডটেড লাইন, মনে করো এই পুরো থেকেই টানা হয়েছে ডটেড লাইন। ঠিক আছে, তো এটা কি, এটা হচ্ছে কাল্পনিক এক্সটেনশন, বিবর্ধন। ওপি বাহুকে এতটা বিবর্ধিত করে নেওয়া হয়েছে কাল্পনিকভাবে। তো এবার এই এস থেকে আমরা এর উপরে একটা পারপেন্ডিকুলার বা লম্ব টানলাম। ঠিক আছে,
যদি তুমি এর নাম দিতে পারো যে কোনো কিছু একটা, ধরো আমি এখানে দিলাম টি, ঠিক আছে, টি দিলাম। আর এখানে কিন্তু এই যে অ্যাঙ্গেলটা ছিল, এই অ্যাঙ্গেলটা পুরোটা এ থেকে বি এর মধ্যবর্তী যে কোণটা, সেটা হচ্ছে আমার থিটা, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, ঠিক আছে। এটা হলো আমাদের ফাই। ফাইটা কি? ফাইটা হচ্ছে এ ভেক্টরের সঙ্গে আর ভেক্টরের কোণ, আর থিটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ। তাহলে আগের দিনের মতো ইজি হয়ে যাচ্ছে গাছটা আমাদের। তো দেখো এখানে আমি যদি লিখি ও পি ভেক্টর ইকুয়াল টু হলো এ ভেক্টর, আর ও কিউ ভেক্টর ইকুয়াল টু হলো বি ভেক্টর, ঠিক আছে। এবং দেখো ও এস ভেক্টর ইকুয়াল টু হলো আর ভেক্টর, ঠিক আছে। তাহলে আমরা শুধু মান বার করতে চাইছি, তার জন্য কি বার করবো? শুধু ওপি যদি লিখি, ওপি হলো কি মড অফ এ ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে মড অফ ওপি ভেক্টর, ঠিক আছে। তাহলে এ ভেক্টরের পরম মান হচ্ছে ওপি, বা শুধু ওপি লিখতে পারি, বা ওপি ভেক্টরের মড লিখতে পারি। ঠিক তেমনই শুধু ও কিউ মানে হচ্ছে মড অফ বি ভেক্টর, ঠিক আছে। আর ও এস মানে হলো মড অফ আর ভেক্টর, ঠিক আছে। তো কি করব আমরা এখানে এই যে ত্রিভুজটা পাচ্ছি ও এস টি যে ত্রিভুজটা পাচ্ছি, সেই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, দেখতে পাচ্ছ। আমরা বলেছি যে এইটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে পরে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব, অর্থাৎ আমরা লিখব যে ত্রিভুজ। তার আগে আমরা এখানে এটা বার করে নিই। বার করবো কোনগুলো? বার করবো মনে করো এই যে কোণ, এই কোণটা হচ্ছে থিটা, তাই তো। যেহেতু এইটার সঙ্গে এটা সমান্তরাল হয়, সমান্তরালকে জানি আমরা এই বাহু এবং এই বাহু বিপরীত বাহুগুলো পারস্পরিক সমান্তরাল হয়, তাহলে এই কোণটা থিটা হবে। যদি থিটা হয় তাহলে আমরা এখান থেকে cos থিটা বার করে নিতে পারবো। cos থিটা ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি এটা, অর্থাৎ পিটি বাই অতিভুজ হলো পিএস, অতিভুজ হলো পিএস। তাহলে এখান থেকে আমরা বার করে নিতে পারবো যে পিটি কত হবে। পিটি ইকুয়াল টু হচ্ছে পিএস cos থিটা হলো। আর আরেকটা কি করবো? সাইন থিটা নেব। তাহলে সাইন থিটা তোমরা আগেরটাই করেছো, নিজেরা এবার করতে পারবে। সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব মানে হচ্ছে টিএস বাই পিএস। তাহলে টিএস সমান কত হচ্ছে? টিএস ইকুয়াল টু পিএস সাইন থিটা হলো। এই দুটো বার করে রাখলাম, আমার ওখানে লাগবে বলে। তো এবার আমরা এরপরে করছি ত্রিভুজ। ত্রিভুজ কোন ত্রিভুজটা নেব? দেখতে পাচ্ছ এই ত্রিভুজ বড়টা, সমকোণী ত্রিভুজটা নেব বড়টা। অর্থাৎ ত্রিভুজ হচ্ছে ও এস টি থেকে পাই, ও এস টি থেকে পাই অতিভুজ স্কোয়ার, অর্থাৎ ও এস এর স্কোয়ার ইকুয়াল টু ও টি স্কোয়ার প্লাস এস টি বা টিএস প্লাস টিএস এর স্কোয়ার, ঠিক আছে। ব্র্যাকেট এখানে দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ হচ্ছে যে দেখবে সেও বুঝতে পারছে এবং তোমার নিশ্চয়ই এতক্ষণও বুঝে গেছে। তাহলে ও এস এর স্কোয়ার, তাহলে ও এস মানে কি? ও এস মানে হচ্ছে, দেখো ও এস মানে হচ্ছে কিন্তু মড অফ আর, তার মানে হচ্ছে আমি লিখতে পারি শুধু আর, লিখতে পারি এখানে আর এর স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু মান নিচ্ছি তাহলে আর এর স্কোয়ার ইকুয়াল টু ওটি স্কোয়ার। তাহলে ওটি মানে হচ্ছে কি? ওপি প্লাস পিটি। ওটি মানে হচ্ছে ওপি প্লাস পিটি তাদের হোল স্কোয়ার প্লাস টিএস এর স্কোয়ার, টিএস
টিএস এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা বাংলা কি হবে? ওপি স্কোয়ার প্লাস পিটি স্কোয়ার প্লাস প্লাস 2 ডট ওপি ডট পিটি প্লাস টিএস এর স্কোয়ার। ঠিক আছে, তো দেখো পিটি আর টিএস বুঝতে পারছো ইকুয়াল টু কী হবে? আর এস এর টিএস হবে, তাই আমরা ওপি স্কোয়ার প্লাস পিটি স্কোয়ার প্লাস টিএস এর স্কোয়ার। ঠিক আছে, প্লাস 2 ডট ওপি ডট পিটি ইকুয়াল টু ওপি স্কোয়ার প্লাস, তাহলে পিটি স্কোয়ার প্লাস টিএস এর স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি এখানে? টিএস এর স্কোয়ার প্লাস 2 ডট ওপি, তাহলে ও থেকে পি এটা জানি, ও থেকে পি কত হবে? এ হবে, আর পি থেকে টি আমি জানি না, এখানে বার করা আছে পিটি ইকুয়াল টু পিএস কস থিটা, তাহলে এ ডট পিএস কস থিটা ইকুয়াল টু কি হচ্ছে? ওপি, তাহলে ওপি স্কোয়ার প্লাস টিএস এর স্কোয়ার প্লাস 2 ডট এ ডট পিএস মানে হচ্ছে পি থেকে এস মানে হচ্ছে দ্যাট ইজ ইকুয়াল টু ও থেকে কিউ, পি থেকে এস মানে কিন্তু হচ্ছে ও থেকে কিউ এখানে, তাই তো? তাহলে ও কিউ কস থিটা দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে ওপি মানে হচ্ছে এ, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কি পেলাম? এ স্কোয়ার প্লাস টিএস ইকুয়াল টু পিএস ইকুয়াল টু হচ্ছে ও কিউ, তুমি এখানে ও কিউ লিখতে পারো, ও কিউ স্কোয়ার, তাহলে ও কিউ মানে হচ্ছে বি স্কোয়ার প্লাস 2 ডট এ ডট ও কিউ এর জায়গায় বি ইন্টু কস থিটা। তো দেখতে পাচ্ছ যে লজ অফ ট্রায়াঙ্গেল আর লজ অফ প্যারালোগ্রাম এই দুটোর সাহায্যে কিন্তু লব্ধির রাশিমালাটা কিন্তু একই আসছে, তাই তো? শুধু দুটো মেথডটা আলাদা। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, এটা হলো আমাদের আর এর মান। তো এর যে স্পেশাল কেসগুলো সেম হবে, আগের মতনই স্পেশাল কেসগুলো হবে, অর্থাৎ থিটা যখন 90 ডিগ্রি, 0 ডিগ্রি, 180 ডিগ্রি, সেগুলো আমরা করতে পারবো, তুমি নিজেরাও করতে পারবে, করে নেবে খাতায়। তো এবারে দেখো tan phi কেন করবো আমরা? না অ্যাঙ্গেলটা বার করতে হবে, তো লব্ধির অ্যাঙ্গেল বার করতে হবে, তাই tan phi করবো। তো tan phi ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি যে লম্ব বাই ভূমি, তো লম্ব এখানে হচ্ছে কোনটা? টিএস, তো টিএস বাই ভূমি কোনটা হচ্ছে? ভূমি হচ্ছে ওটি, ও থেকে টি, তো টিএস বাই ও থেকে টি কত হবে? দ্যাট ইজ ইকুয়াল টু ওপি প্লাস পিটি, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে টিএস বাই ওপি প্লাস, আমি কি বলেছি যে আমাদের নোন ভ্যালুতে রাখতে হবে, তো আমি পিটিকে চিনি না, তাই পিটিকে রিপ্লেস করতে হবে কি দিয়ে? পিএস কস থিটা দিয়ে, তাই পিটি জায়গায় কি লিখবো? পিএস কস থিটা। আমরা অলওয়েজ যেটা আমাদের দেওয়া আছে এ আর বি দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে, তো তার রেসপেক্টে আমাকে এক্সপ্রেস করতে হবে, ঠিক আছে? তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে টিএস মানে কি? টিএস সাইন থিটা রিপ্লেস করে দেবো এখানে, টিএস সাইন থিটা বাই ওপি কত? ওপি মানে হচ্ছে এ, মানে লিখলাম এখন ওপি প্লাস টিএস কস থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু টিএস মানে হচ্ছে বি, ঠিক আছে? টিএস সমান কি? ও কিউ, তুমি এগুলো এখানে লিখে রাখতে পারো, এখানে তুমি আবার পাশে লিখে রাখতে পারো, যেমন হচ্ছে টিএস ইকুয়াল টু টিএস নয় টিএস, পি থেকে এস ইকুয়াল টু ও থেকে কিউ, এগুলো লিখে রাখতে পারো। আবার হচ্ছে এটা সমান এটা, ও এর সমান কিউএস, এগুলো লাগবে না, ওপি সমান হচ্ছে কিউএস, এগুলো লিখে রাখতে পারো।
তো সেটা এখানে অ্যাপ্লাই হচ্ছে এখানে, ঠিক আছে। টিএস এর জায়গায় আমরা পিএস এর জায়গায় পিএস সমান কি লিখবো, বি, পিএস সমান ও কিউ সমান বি, তাহলে হচ্ছে বি সাইন থিটা বাই ও কিউ সমান এ প্লাস বি কস থিটা। তুমি দেখতে পাচ্ছ যে এক্ষেত্রেও কিন্তু অ্যাঙ্গেলটা একই বেরোচ্ছে, ফাই ইকুয়াল টু ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। তো সামান্তরিক সূত্রটা সেম অ্যাজ ট্রায়াঙ্গেল, শুধু মেথড অফ থিঙ্কিং, চিন্তা করার যে পদ্ধতি সেটা আলাদা। ওটা সম্পূর্ণ রকমভাবে ট্রায়াঙ্গেলের উপরে নির্ভরশীল, আর এখানে কিন্তু নির্ভর হচ্ছে তার উপর একটা প্যারালোগ্রামের উপর, সামান্তরিকের উপর নির্ভর করছে, ঠিক আছে। এবারে দেখো, আমরা এতক্ষণ করছিলাম মনে করো দুটো ভেক্টরের যোগ। তো যদি একাধিক ভেক্টর হয়, মানে দুইয়ের বেশি ভেক্টর হয়, তিনটে বা তার থেকে বেশি ভেক্টর হয়, তাহলে আমরা কি করে যোগ করব। তো এখানে দেখো যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে ভেক্টর যোগের বহুভুজ সূত্র বা পলিগন ল অফ ভেক্টর অ্যাডিশন, বলে পলিগন ল বা বহুভুজ সূত্র বলা হয়। যেমন দেখো এখানে এ বি সি ডি ই, এই 5টা ভেক্টর রয়েছে, তাদের লব্ধি বার করতে হবে। তো এখানে এই সূত্রটা কি বলছে দেখুন, বলছে যে কতকগুলি ভেক্টরকে যদি কোনো বহুভুজের একই ক্রমে গৃহীত পরপর বাহু দ্বারা মানে ও দিকে প্রকাশ করা যায়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত শেষ বাহুটি মানে ও দিকে উক্ত ভেক্টরগুলির লব্ধি প্রকাশ করে, ঠিক আছে। তো এটা হচ্ছে ভেক্টরগুলো আছে এ বি সি ডি ই, 5টা ভেক্টর রয়েছে। তো যদি এর সাহায্যে এইগুলোকে, এই ভেক্টরগুলোকে যদি একটা পলিগনে বসানো যায়, তাহলে পরে অর্থাৎ এই বাহুগুলো দিয়ে যদি একটা পলিগন তৈরি হয়, তাহলে সেই পলিগনটার শেষ যে বাহুটা হবে সেই বাহুটা হবে এই ভেক্টরগুলোর লব্ধি, ঠিক আছে। তো দেখো কি করে আঁকবো আমরা। তো প্রথমে আমরা এর সমানকে একটা বর্গ আঁকলাম এখানে, ধরো এখানে আঁকছি, যেরকম দিকে আছে এটা ঠিক তেমন দিকে এর যা মান ঠিক তেমন মান করে আমাকে আঁকতে হবে এ ভেক্টর। তারপর কি করতে হবে, দেখো বলেছে যে একই ক্রমে গৃহীত পরপর বাহুটা, তাহলে এর পরের বাহু কোথায় হবে, নিশ্চয়ই এখান থেকে শুরু হবে। তো এখান থেকে শুরু হবে, কোথায় কোন দিকে যাবে, এদিকে যাবে না দিকে যাবে। দেখতে পাচ্ছ বি কোন দিকে আছে, বি যেমনভাবে যতটা দৈর্ঘ্যের যেদিকে আছে ঠিক সেদিকেই যাবে কিন্তু। তাহলে এখান থেকে বিটা হচ্ছে মনে করো এরকম বি আছে, ঠিক আছে। তোমাকে এইভাবে বিটা আঁকতে হবে, বি ভেক্টর হলো। তারপর বি এর শেষ থেকে সিটা আঁকতে হবে, সি ভেক্টরটাকে। তাহলে এইখান থেকে আমি আঁকবো সিটা, ঠিক যেমন সি আছে মোটামুটি তেমনই আঁকতে হবে। আমি এখান থেকে সিটাকে আঁকবো, সি আঁকলাম, সি ভেক্টর হয়েছে। তারপর ডি আঁকবো, ঠিক যেমন ডি আছে সেরকমই আঁকবো, ডি এর মতন করে আঁকতে হবে আমাকে। ডি আঁকলাম, এটা ডি ভেক্টর, ঠিক আছে। তারপরে ই আছে, ই যেমন ডি আছে তেমন ডি আঁকতে হবে। মনে করো এতটা আছে ই আছে, এই ই আঁকলাম, ই ভেক্টর, ঠিক আছে। তাহলে এই সূত্র কি বলছে দেখো, এই বাহুটা আঁকলে পরে কিন্তু পলিগনটা কমপ্লিট হবে, ঠিক আছে। তো এই বাহুটা কোন ক্রমে নেব, বিপরীত ক্রমে গৃহীত শেষ বাহুটা, তাহলে এর ক্রমটা কেমন হবে, এর ডিরেকশন কোন দিকে হবে, উল্টো দিকে। তাহলে এইটা হবে এদের লব্ধি ভেক্টর আর, বুঝা গেল। তো যদি আমি এখানে মূল বিন্দুর নাম দিই ও, এটা নাম দিলাম এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, এটা হলো ই পয়েন্ট, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি আমরা যে ও এ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এ ভেক্টর, ও এ বি, এ থেকে বি ভেক্টর ইকুয়াল টু হলো বি ভেক্টর, আর বি থেকে সি
ভেক্টর ইকুয়াল টু হলো সি ভেক্টর, সি থেকে ডি ভেক্টর ইকুয়াল টু হলো ডি ভেক্টর, আর ডি থেকে ই ভেক্টর সমান হলো ই ভেক্টর, আর একটা হচ্ছে ও থেকে ই, ক্রমটা আলাদা, ও থেকে ই দ্যাট ইকুয়াল টু হলো আর ভেক্টর। ঠিক আছে, ক্রমটা দেখো, ও থেকে ই যাচ্ছে, ই থেকে ওতে কিন্তু আসছে না। ঠিক আছে, বোঝা গেল? তো দেখো এইটা হলো এই সূত্রটা, আর তাহলে এই সূত্র অনুযায়ী লব্ধি তাহলে কত হবে? না, লব্ধি ইকুয়াল টু হচ্ছে তোমার যদি বলি যে ও ই, ও থেকে ই দ্যাট ইকুয়াল টু কী হবে? এটা ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর প্লাস সি ডি ভেক্টর প্লাস ডি ই ভেক্টর। তার মানে হচ্ছে আর ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর। ঠিক আছে, এই সূত্র অনুযায়ী এটা হবে। তো দেখো অনেক সময় পরীক্ষায় বলে যে এই বহুভুজ সূত্রটাকে ত্রিভুজ সূত্রের সাহায্যে প্রমাণ করে। ঠিক আছে, তাহলে সেটা আমরা এখন করে নিই। তাই এটা সূত্রটা হয়ে গেল। সূত্র লিখতে বলে লিখতে হবে এটা এই অবধি লিখতে হবে, যেখানে এটা হলো আমাদের আটটা হচ্ছে লব্ধি, এটা হলো লব্ধি। ঠিক আছে, তো যদি কখনো বলে পরীক্ষায় কোনো প্রশ্ন দেওয়া আছে, মনে করো যে বহুভুজ সূত্রটাকে প্রমাণ করতে বলেছে ত্রিভুজ সূত্রের সাহায্যে, তাহলে এই অবধি প্রথমে আমরা এই অবধি করলাম। করে নেওয়ার পর আমরা যদি লিখি যে ত্রিভুজ সূত্রের সাহায্যে বহুভুজ সূত্রের প্রমাণ। ঠিক আছে, ত্রিভুজ সূত্রের সাহায্যে বহুভুজ সূত্রের প্রমাণ করতে হবে। তো দেখো তার জন্য আমরা এই ছবিতে একটু কাজ করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে ও থেকে বি লাইন টানতে রাখতে হবে। এগুলো ডটেড লাইন টানতে পারো। ঠিক আছে, সেটা হলো ও থেকে বি। এরপর ও থেকে সি টানবো, ও থেকে সি টানতে পারো, ডটেড লাইন টানলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এগুলো কিন্তু ভেক্টর আকার দিচ্ছি, ভেক্টরের আকার দিচ্ছি। ঠিক আছে, তো দেখুন ত্রিভুজ সূত্রানুসারে ত্রিভুজ ও এ বি থেকে পাই কি পাবো? দেখো খেয়াল করে দেখো, ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করছে এখানে। তো দুটো ভেক্টর থাকছে এ আর বি, আর এটা হচ্ছে লব্ধি। দেখো এই ক্রম এটা উল্টো ক্রম। আমি এই গিয়ে এদিকে আসতে হতো, আমাকে যাচ্ছি উল্টো দিকে, তাহলে বিপরীত ক্রমে নেওয়া হচ্ছে ওবিটা। তাহলে এই ওবিটা হচ্ছে এই দুটো ভেক্টরের লব্ধি। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি যে ওবি ভেক্টর ইকুয়াল টু হলো ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর। ঠিক আছে, একইভাবে দেখো একইভাবে ত্রিভুজ ও বি সি থেকে পাই। এখানে কি পাচ্ছি দেখো, ত্রিভুজ ও বি সি, তাহলে এইটা আর এটা সেম ক্রমে রয়েছে, একই ক্রমে রয়েছে, আর এটা হচ্ছে উল্টো ক্রমে রয়েছে। তাহলে ওসিটা হচ্ছে লব্ধি, তাহলে ওসি ভেক্টর ইকুয়াল টু হলো ও বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। ঠিক আছে, তো দেখো আগের লাইনে প্রমাণ করেছি আমরা যে ও বি ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর। তাহলে এখানে আমরা লিখতে পারি
অতএব ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর। বুঝলাম? তাহলে ও সি ইকুয়াল টু পেয়ে গেলাম এটা। আবার দেখো ত্রিভুজ ত্রিভুজ তাহলে ও বি সি হয়ে গেল। এবার ও সি ডি, ত্রিভুজ ও সি ডি থেকে পাই, ও সি ডি থেকে পাই কি পাচ্ছি না ও সি ডি, ও সি ডি থেকে পাচ্ছি ও সি প্লাস এই যে ওডি, ওডিটা হচ্ছে লব্ধি, তাহলে ওডি ভেক্টর দেখতে পাচ্ছ এইটা আর এটা একই ক্রমে রয়েছে, এটা উল্টো ক্রমে রয়েছে, তাহলে ওডি হচ্ছে লব্ধি, তাহলে ওডি ভেক্টর ইকুয়াল টু হলো ও সি ভেক্টর প্লাস সিডি ভেক্টর। তো তুমি এখানে ও সি ভেক্টরের মানটা আগে থেকে বসিয়ে দেবে, তাহলে বসালে কি হবে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর প্লাস যেটা কি আছে সিডি, সিডি ভেক্টর হলো। এবার দেখো লাস্ট ত্রিভুজটা রয়েছে ও ডিই, ত্রিভুজ ও ডিই থেকে পাই, ত্রিভুজ ও ডিই থেকে পাই কি পাই ও ত্রিভুজ কোনটা হলো লব্ধি কোনটা হলো, লব্ধি হলো ও থেকে ই, ও ই, তাহলে ও ই এটা বিপরীত ক্রমে নেওয়া আছে, এই ক্রমটা একই ক্রমে আছে, তাহলে ওডি দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে ওডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর। ঠিক আছে, দ্যাট ইকুয়াল টু ওডি মানে আগে লাইনে বেরিয়েছে আমাদের, ওডি মানে হচ্ছে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর প্লাস সিডি ভেক্টর প্লাস আছে এখানে ডিই ভেক্টর। ঠিক আছে, তাহলে ওই মানে কি, ওই মানে হচ্ছে আর, দেখতে পাচ্ছ আর, তাহলে এখানে আমি কি লিখবো অতএব আর ভেক্টর ইকুয়াল টু কি পেলাম ওডি ওএ, ওএ মানে হচ্ছে ওএ মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর। ঠিক আছে, এটা হলো আমাদের লব্ধি ভেক্টরের রাশিমালা এইটা। তাহলে এটা আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে প্রয়োগ করছি, তাই বহুভুজ সূত্রটা আমরা কী করি প্রয়োগ করতেই হয় না, আমাদের ত্রিভুজ সূত্রের সাহায্যেই সমস্ত কাজ মিটে যায়। ঠিক আছে, কিন্তু পরীক্ষার কোশ্চেন এটা আসতে পারে যে বহুভুজ সূত্রটা লেখো এবং ইয়াকে ত্রিভুজ সূত্রের সাহায্যে প্রমাণ করো। তাহলে সেক্ষেত্রে আমাদের বহুভুজ সূত্র লিখতে হবে, তার এরকম ছবি এঁকে এই ছবি এঁকে প্রমাণ জ্যামিতিকভাবে লিখতে হবে, দিয়ে তারপর ত্রিভুজ সূত্রের সাহায্যে এটাকে এই লাইনগুলো টেনে নিয়ে ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করে দিয়ে এটা বার করতে হবে। খুবই সহজ, কিন্তু নিজেরা লিখে খাতায় করবে, খুব সহজ লাগবে। এবারে আমরা করব ভেক্টর যোগের ধর্ম, প্রপার্টিসগুলো কি দেখে নেব। তো দেখো প্রথম প্রপার্টি যেটা হচ্ছে যে কেবলমাত্র একই প্রকৃতির ভেক্টরগুলির মধ্যে যোগ প্রক্রিয়া করা সম্ভব। যেমন আমরা দেখেছিলাম ডাইমেনশন পড়ার সময় সমমাত্রার নীতি, ঠিক তেমনই মাত্রা সমান হবে, অর্থাৎ তখন যখন ভেক্টরগুলো একই প্রকৃতির হবে। যেমন মনে করো যে বল ভেক্টরের সঙ্গে বলের সাথে বলের যোগ হবে, কিন্তু বলের সাথে বেগের যোগ সম্ভব নয়। ঠিক আছে, একটা মনে করো বল ভেক্টর, একটা মনে করো বল ভেক্টর, যোগ সম্ভব, ঠিক আছে, কিন্তু এটা কখনোই সম্ভব নয় এরকম। অর্থাৎ বিভিন্ন প্রকৃতির যে ভেক্টর তাদের মধ্যে সম্ভব নয় যোগটা, কিন্তু যখনই একই প্রকৃতির ভেক্টর হবে তখন তাদের মধ্যে যোগ করাটা সম্ভব। ঠিক আছে, তো দ্বিতীয় সূত্র হচ্ছে যেটা, সেটা হলো যে ভেক্টর যোগ ক্রম বিনিময় নিয়ম মেনে চলে, বা একে আমরা বলি কমিউটেটিভ রুল। তার মানে হচ্ছে দেখো আমি প্রথমে বলি এরকম যে এ ভেক্টর এটা অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর দ্যাট ইকুয়াল টু, তুমি কি লিখতে পারো বি ভেক্টর প্লাস এ ভেক্টর লিখতে পারো। শুধু লিখতে পারলেই কি কাজ মিটে গেল? তুমি দেখো এর মানে কি খেয়াল করে দেখো, এটা মানে হচ্ছে এ এর সাথে বি যোগ হয়েছে, এ প্রথমে আছে তার সঙ্গে বি যোগ হয়েছে, আর এটা মানে কিন্তু হচ্ছে বি ভেক্টরের সঙ্গে এ যোগ হয়েছে। তো দেখো ক্রমটা চেঞ্জ হয়েছে, ফার্স্টে ছিল এ, দ্বিতীয় ছিল বি, এখানে ফার্স্ট হচ্ছে বি, দ্বিতীয় হচ্ছে এ, তাহলে ক্রম চেঞ্জ হয়ে গেল।
অর্থাৎ ক্রমটা বিনিময় করতে পারে। ঠিক আছে, এটা কিন্তু সঠিক, তাই মাঝে আমি ইকুয়াল সাইন দিয়েছি। তো দেখো কী করে হচ্ছে এ প্লাস বিটা, আমরা দেখেছি এরকম এ ভেক্টর বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। ঠিক আছে, তো এটা হচ্ছে এ প্লাস বি ভেক্টর সমান হচ্ছে আর ভেক্টর। ঠিক আছে, তাই এ প্লাস বিটা এভাবে যোগ হচ্ছে, লব্ধিটা হচ্ছে এ প্লাস বি। তো দেখো এটা যদি প্রমাণ করবো কী করে, তাহলে এটা যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর লিখতে পারবো, সেটা প্রমাণ কী করে হবে? তো তার জন্য আমরা কী করছি, দেখো এখানে এই সামন্তরিকটা কমপ্লিট করছি। তাহলে এর সমান্তরাল করে আমি এখানে সামন্তরিক আঁকবো, তাই এর সমান্তরাল করে এখানে একটা বাহু কল্পনা করছি। ঠিক আছে, এর সমান্তরাল মোটামুটি ঠিক আছে, সমান্তরাল এবং সমান। ঠিক আছে, এটা নাম দিলাম ও এ বি, এর নাম দিলাম সি, আর এর সমান্তরাল এবং সমান করে এখানে টানলাম। তাহলে এই সামন্তরিকটা কমপ্লিট হলো, সামন্তরিকটা তৈরি হলো। ঠিক আছে, সামন্তরিক তৈরি হলো। তাহলে এটা এ ভেক্টর হবে এখন, আর এটা বি ভেক্টর হবে। বুঝতে পারছো, এটা এ ভেক্টর আর বি ভেক্টর হয়েছে। তাহলে যদি আমি এখন এই ত্রিভুজটা অ্যাপ্লাই করি, ট্রায়াঙ্গেল লজ অফ ট্রায়াঙ্গেল এইখানে অ্যাপ্লাই করছি, অর্থাৎ ও সি বি, তার ত্রিভুজ ট্রায়াঙ্গেল ও সি বি তে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে কি পাচ্ছি আমরা? ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই আচ্ছা, তার আগে কিন্তু আমাকে কাজ করতে হবে, প্রমাণ করতে চাইছি। তো তাহলে প্রথমে আমরা এখানে অ্যাপ্লাই করে দিই, অর্থাৎ ট্রায়াঙ্গেল ও এ বি এতে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই। ঠিক আছে, ও এ বি প্রয়োগ করে কি পাচ্ছি না, আর ভেক্টর ইকুয়াল টু হচ্ছে আর ভেক্টর ইকুয়াল টু হচ্ছে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর, তার মানে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ঠিক আছে, এটা এক নম্বর। আর এবার হচ্ছে এই ত্রিভুজটা কমপ্লিট করলাম, ওপরেরটা সামুদ্রিকটা কমপ্লিট করলাম, এই সামুদ্রিক অনুযায়ী। ঠিক আছে, ও এ বি সি সামন্তরিকের কি হচ্ছে দেখুন, ও সি ইকুয়াল টু এ বি, ও সি ইকুয়াল টু এ বি। দেখো এরা প্যারালাল টু ইচ আদার আছে, প্যারালাল আছে এবং ডিরেকশনটা একই আছে আর মানটা একই। সামন্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়, সমান্তরাল, সমান ও সমান্তরাল হয় সেই অনুযায়ী। এবং ও এ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে সি বি ভেক্টর। ঠিক আছে, তাহলে এখানে অ্যাপ্লাই করছি এবার ত্রিভুজ ও সি বি তে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই কি পাচ্ছি, দেখতে পাচ্ছ যে আর ভেক্টর সমান কি হবে, আর ভেক্টর সমান ওসি ভেক্টর। ক্রমটা খেয়াল করো, ওসি, তাহলে ওসি প্লাস সিবি দ্যাট ইকুয়াল টু আর, এটা একই ক্রমে আছে, এটা উল্টো ক্রমে আছে। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু হলো ওসি ভেক্টর প্লাস সিবি ভেক্টর দ্যাট ইকুয়াল টু, তাহলে ওসি ভেক্টর মানে হচ্ছে এবি, লেখা আছে ওসি মানে এবি, এবি মানে কত, এ বি ভেক্টর। তো এখানে কি লিখবো, ফার্স্টে আমরা লিখবো বি ভেক্টর প্লাস সিবি মানে হচ্ছে এ ভেক্টর। দেখতে পাচ্ছ ছবিতে, সিবি মানে হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে, তাহলে করে
আর ইকুয়াল টু হলো বি প্লাস এ ভেক্টর, এটা 2 নম্বর। তাহলে 1 ও 2 থেকে তুমি ইজি লিখতে পারছো, অতএব 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই, দুটোই বাঁ দিক সমান, অর্থাৎ ডান দিকগুলো সমান হবে, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর। ঠিক আছে, এটা আমার প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ ভেক্টরের অ্যাডিশন কমিউটেটিভ যে রুলটা আছে সেটা ওবে করে, মানে মেনে চলে। ঠিক আছে, এবার হচ্ছে 3 নম্বর রুল, ভেক্টর যোগের সংযোগ নিয়ম মেনে চলে। ভেক্টর যোগটা কী করে? ভেক্টর যোগ সংযোগ নিয়ম মেনে চলে। ঠিক আছে, একে বলা হয় অ্যাসোসিয়েটিভ রুল। ঠিক আছে, সে রুলটা কী বলছে দেখো, দেখো এ প্লাস বি প্লাস সি, তাহলে প্রথমে বি আর সি যোগ হয়েছে, তাই এ আর বি ফার্স্টে অ্যাসোসিয়েট হয়েছে, তার সাথে এ যোগ হয়েছে। ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু, যদি এ আর বি ফার্স্ট অ্যাসোসিয়েট হয়ে যায়, সংযোগ হয়ে যায়, তারপর সি এর সাথে সংযোগ হয়, তাহলেও সেটা সমান হবে। ঠিক আছে, এদের মধ্যে এই সংযোগটা দেখো স্থান বিনিময় করছে, এটা এখানে হলো, আবার এটা এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে। তো এটা আমরা প্রমাণ করবো কী করে? তাহলে ধরো এখানে আমার 3টে ভেক্টর রয়েছে এ বি সি, তাই ধরো আমার এখানে রয়েছে, আমি আঁকলাম, এটা হচ্ছে এ ভেক্টর, আর এটা হলো আমার বি ভেক্টর, এটা হলো সি ভেক্টর, আর 3টে ভেক্টর, এদের লব্ধি। এটা কেন আছে? লব্ধির জন্য আছে। তা লব্ধি হচ্ছে বিপরীত ক্রমে নেওয়া এই উল্টো বাহু, শেষ বাহু। ঠিক আছে, এটা হচ্ছে আমার মনে করো আর ভেক্টর, আর ভেক্টর। যদি নাম দিই আমি এখানে ও পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। ঠিক আছে, ঠিক আছে, তোমরা একটা কাজ করতে পারো, পয়েন্টগুলো অন্য পয়েন্টও দিতে পারো। তুমি মনে করো পি কিউ এস দিতে পারো, নিজের সুবিধা দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো দেখতে পাচ্ছি আমরা চিত্রানুসারে যে ওপি, ওপি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এ ভেক্টর, আর পি কিউ, পি থেকে কিউ ভেক্টর ইকুয়াল টু হলো বি ভেক্টর, আর কিউ থেকে এস ভেক্টর ইকুয়াল টু হলো সি ভেক্টর, আর হচ্ছে ও থেকে এস ভেক্টর ইকুয়াল টু হলো আর ভেক্টর। ঠিক আছে, সব লিখলাম, কোনটা কি? ওপি ভেক্টর সমান এ ভেক্টর, পি থেকে কিউ সমান বি, কিউ থেকে এস সমান সি, আর ও থেকে এস সমান আর। তো দেখো আমরা এখানে একটা এই বউটা আঁকছি, ও থেকে কিউ একটা লাইন টানছি, ও থেকে কিউ একটা লাইন টানছি, ডটের লাইন টানলাম, এবং বলছি এটা ভেক্টর। কি বলছি? এটা ভেক্টর বলছি। ঠিক আছে, আচ্ছা প্রথমে এখানে বি আর সি যোগ করে, বি আর সি, তাহলে বি আর সি যোগ করা মানে হচ্ছে এইখান থেকে টানতে হবে, বুঝতে পারছো? বি আর সি যোগ করবো, তাহলে ট্রায়াঙ্গেল করতে হবে কি দিয়ে? বি আর সি বাহু দিয়ে করতে হবে। বি আর সি যোগ করবো ফার্স্টে, তাহলে বি আর সি যোগ হবে কি এর সাহায্যে? একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে হবে যেখানে বি আর সি বাহু থাকবে, এটা থাকবে, এটা থাকবে, দিয়ে এই এর ইনিশিয়াল পয়েন্ট আর এর টার্মিনাল পয়েন্টে যোগ করতে হবে। ঠিক আছে, যোগ করলাম, এটাও ভেক্টর বলছি। ঠিক আছে, তাহলে একবার যোগ, ফার্স্ট এটা আমি এটাই করি, এটা মুছে দিই একটু, যেহেতু আমি বুঝতে পারি তাহলে। ঠিক আছে, দেখো দেখো ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল পি কিউ এস, পি কিউ এস থেকে পাই, কি পাই? ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করছি এখানে, ত্রিভুজ সূত্র প্রয়োগ করি, ত্রিভুজ সূত্র প্রয়োগ করে। ঠিক আছে, কি পাচ্ছ বলো?
দেখতে পাচ্ছ যে পি থেকে এস ভেক্টরটা হচ্ছে বিপরীত ক্রমে গ্রহিত বাহু পিএস, এই ক্রম এটা উল্টো ক্রম, তাহলে পিএস ভেক্টর ইকুয়াল টু পি কিউ ভেক্টর প্লাস হচ্ছে কিউএস ভেক্টর তো পি কিউ মানে কত? পি কিউ মানে বি ভেক্টর প্লাস সি ভেক্টর, কিউএস মানে হচ্ছে সি ভেক্টর। হলো ঠিক আছে, বি আর সি যোগ করে এটা পেলাম। এবার দেখুন ত্রিভুজ কোনটা? ত্রিভুজ হচ্ছে এবার এ থাকবে আর এটা থাকবে, এটা মানে কি বি প্লাস সি, দেখুন এটা হচ্ছে লব্ধি, তাহলে এই ত্রিভুজ এ পি এস, ত্রিভুজ এ পি এস থেকে পাই কি পাচ্ছি? দেখতে পাচ্ছ ও এস ভেক্টর ইকুয়াল টু হচ্ছে ও পি ভেক্টর প্লাস পিএস ভেক্টর, ঠিক আছে। এটা লব্ধি হলো, এই বাহু আর এই বাহু দুটো, এই ট্রায়াঙ্গেল, এটা একই ক্রমে আছে, এটা উল্টো ক্রমে আছে, তাহলে ওএস ভেক্টর ইকুয়াল টু ওপি ভেক্টর প্লাস পিএস ভেক্টর। তাহলে অতএব ওএস মানে হচ্ছে আর ভেক্টর ইকুয়াল টু ওপি ভেক্টর, তার মানে হচ্ছে এ ভেক্টর প্লাস পিএস মানে হচ্ছে, যেহেতু পিএসটাকে বার করা আছে তাই ব্র্যাকেট দিয়ে বসাচ্ছি এর ভ্যালুটা বি প্লাস সি। হলো, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। তাহলে এ প্লাস বি প্লাস সি হলো। এরপরেরটা আমরা কি করব? এ আর বিটা আগে করবো, তাহলে এ আর বিটা আগে যোগ করবো। তার জন্য আমি কি করছি? তার জন্য আমি এইখান থেকে ও কিউটা যুক্ত করছি, এই যুক্ত করে দিলাম, এই হচ্ছে ভেক্টর একটা, ঠিক আছে। তাহলে এবার ত্রিভুজ ও পি কিউ থেকে পাই, অর্থাৎ কি করে পাচ্ছি আমরা? পাচ্ছি দেখো ত্রিভুজ সূত্র প্রয়োগ করে, তাহলে ও পি কিউ থেকে পাচ্ছি যে এইটা হচ্ছে লব্ধি, ও কিউ হচ্ছে লব্ধি, তাহলে এই যে ওপি আর পি কিউটা একই ক্রমে আছে, এটা উল্টো ক্রমে আছে, তাহলে ও কিউটা লব্ধি হবে, অর্থাৎ ও থেকে কিউ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে ও পি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর, দ্যাট ইকুয়াল টু হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। হয়ে গেল এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে আমরা এবার দেখো লব্ধি কি করে আসবে? তো লব্ধি আসবে এই ট্রায়াঙ্গেল ও কিউ এস ট্রায়াঙ্গেল, আচ্ছা এখানে এ পি এস তো না, এটা ওপিএস ছিল, ওপিএস আগেরটা, ঠিক আছে, ঠিক করে এটা হচ্ছে ওপিএস থেকে পাই, এটা আমি ভুল করে লিখলাম এখানে, এটা ওপিএস থেকে। এবার দেখো ত্রিভুজ কি হচ্ছে? এইটা খেয়াল করো, ও কিউ এস, ত্রিভুজ ও কিউ এস থেকে পাই কি পাচ্ছি? দেখো ত্রিভুজ কোনটা, লব্ধি কোনটা? লব্ধি হচ্ছে ওএস, এই ক্রম এটা উল্টো ক্রম, তাহলে এখান থেকে পাচ্ছি ওএস ভেক্টর ইকুয়াল টু হচ্ছে ওপি ভেক্টর প্লাস পিএস ভেক্টর, ঠিক আছে। পিএস ভেক্টর খেয়াল করো, পিএস হচ্ছে এটা যোগ করে পাওয়া যাচ্ছে, তাহলে পিএস ভেক্টর, তাহলে ওএস, অতএব ওএস মানে হচ্ছে আর ভেক্টর, দেখতে পাচ্ছি ওএস মানে আর ভেক্টর ইকুয়াল টু ওপি মানে হচ্ছে ওপি না ভুল আগেরটা নিয়ে নেয়, আগেরটা তো হবে না, আমরা কাজ করছি এইটা নিয়ে, এইটা ও কিউ এস, তাহলে এইটা আর এটা দ্যাট ইজ
এটা তারা হচ্ছে OS ইকুয়াল টু OQ ভেক্টর প্লাস QS ভেক্টর। তাহলে OQ কত হচ্ছে OQ হচ্ছে A প্লাস B আগে বেরিয়ে গেছে, OQ মানে হচ্ছে A প্লাস B ভেক্টর, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, ওর আগে যোগ হয়ে গেছে, প্লাস QS মানে হচ্ছে C ভেক্টর। ঠিক আছে, এটা 2 নম্বর। তাহলে 1 ও 2 থেকে কি পাচ্ছি আমরা? 1 ও 2 থেকে পাই কি পাচ্ছি? দুটো দিকে দেখতে পাচ্ছ, বাঁ দিকে আর ভেক্টর রয়েছে, ডান দিকগুলো সমান হবে। তাহলে A ভেক্টর প্লাস ব্র্যাকেটে B প্লাস C ইকুয়াল টু ব্র্যাকেটে A ভেক্টর প্লাস B ভেক্টর প্লাস C ভেক্টর। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যাসোসিয়েটিভ রুল বা সংযোগ নিয়ম মেনে চলছে ভেক্টর যোগ। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টরের স্বাতন্ত্র্য নীতি বা প্রিন্সিপাল অফ ইন্ডিপেন্ডেন্স। নীতিটা কি? দেখো বলছে যে কতকগুলি ভেক্টর যদি একই সঙ্গে ক্রিয়া করে তাহলে দেখা যায় যে কোনো একটি ভেক্টরের ক্রিয়া অপর ভেক্টরগুলি দ্বারা প্রভাবিত হয় না। অর্থাৎ একটি ভেক্টর এককভাবে যখন থাকতো, আমরা বাকি কেউ নেই, বাকি কোনো ভেক্টর আজ নেই, একটি ভেক্টরই ক্রিয়া করছে, তাই সেই একটি ভেক্টরের যা প্রভাব পড়তো যখন অন্যান্যদের সঙ্গে সে কাজ করছে তখনও ওর দ্বারা সেই প্রভাবটাই পড়বে। অর্থাৎ কোনো ভেক্টরের ক্রিয়াকে অপর কোনো ভেক্টর কোনোরকমভাবে প্রভাবিত করে না। প্রতিটা ভেক্টর নিজের কাজ নিজে করে, নিজের প্রভাবটা ফেলে। যেমন দেখো, একটা এক্সাম্পল যদি নেওয়া হয়, দেখো বলছে যে নদীতে আড়াআড়িভাবে নৌকা চালালে, মনে করো যে এই হচ্ছে আমাদের নদী, ধরুন আমি বলছি এই হলো আমাদের একটা নদী। ঠিক আছে, তো তুমি এখানে একটা নৌকা চালাচ্ছ এই ডিরেকশনে আড়াআড়িভাবে। ঠিক আছে, আর স্রোতটা বইছে কোন দিকে? এইদিকে স্রোত রয়েছে। তাই নৌকার যে বেগ সেটা কোন দিকে? নদীর সঙ্গে আড়াআড়িভাবে আছে। ঠিক আছে, আর স্রোতটা কোন দিকে যাচ্ছে নৌকার বেগের সঙ্গে লম্ব দিকে। তাহলে দেখো এখানে দুটো ভেক্টর আছে, একটা হচ্ছে নৌকার বেগ, একটা হচ্ছে স্রোতের বেগ, দুটো ভেক্টর আছে। তো এই দুটো ভেক্টর কিন্তু পরস্পরকে প্রভাবিত করে না। কেমন করে না? না দেখো বলছে যে যদি আমি নৌকাটাকে আড়াআড়িভাবে চালাই, ঠিক আছে, তাহলে নৌকার বেগের জন্য নৌকাটা আড়াআড়িভাবে চলবে, এদিকে যাবে। আবার স্রোতের বেগের জন্য একই সঙ্গে কী হবে? নৌকাটা ডান দিকে সরে যাবে, তাই তো? স্রোতটা কী করে? নৌকাটা ডান দিকে সরে নিয়ে যাবে, কিন্তু নৌকার যে বেগটা আছে সেই বেগের জন্য সে কিন্তু এদিকে এগোবে। এর ফলে কি হবে না, এই নৌকাটা আস্তে আস্তে এইভাবে যেতে যেতে নৌকাটা এইখানে গিয়ে অপর পারে পৌঁছাবে। স্রোতের বেগটা আছে বলে নৌকাটা এইখানে পৌঁছালো না, এইখানে পৌঁছে গেল। তাহলে দেখো, এবং এই যে নদীটা পেরোতে যে সময় লাগবে, পাড়াতে যে সময় লাগবে, যদি স্রোত না থাকতো তাহলে নৌকার দেখতে পাচ্ছ পথটা ছোট, আর স্রোত থাকলে দেখতে পাচ্ছ পথটা বড় হয়ে গেল। তো কিন্তু পথটা বড় হওয়া সত্ত্বেও কিন্তু স্রোত থাকুক কি না থাকুক, নৌকার পার হতে একই টাইম লাগবে। যদি এইখানে আমার টাইম লাগে, যদি এই পার হতে আমার টাইম লাগে, তাহলে এইভাবে স্রোত যখন থাকবে তখনও কিন্তু পার হতে আমার টাইমই লাগবে। বুঝতে পারলে ইম্পর্টেন্সটা কোথায়? অর্থাৎ নদী পার হওয়ার জন্য যে সময় লাগবে সেটা কিন্তু নির্ভর করবে নৌকার বেগের উপর। নৌকা আড়াআড়িভাবে কত বেগ নিয়ে যাচ্ছে, ঘন্টায় কত বেগ নিয়ে যাচ্ছে,
তার উপরে নির্ভর করবে যে নৌকাটা কত সময় এপার থেকে ওপারে গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, এবং দেখতে পাচ্ছ এই দুটো পথ আলাদা হওয়া সত্ত্বেও কিন্তু টাইমটা একই লাগবে। কিন্তু ডিফারেন্সটা কী হবে, স্রোতটা এসে গেলে, যখনই স্রোত থাকছে নদীতে তখন কী হচ্ছে, নৌকাটা এখানে না পৌঁছে এদিকে পৌঁছাচ্ছে, এখানে চলে আসছে, অর্থাৎ স্রোতের দিকে নৌকাটা একটা পথ অতিক্রম করছে। এইটা একদম আড়াআড়িভাবে ওপারে গিয়ে পৌঁছাবে না, নৌকাটা একটা দূরবর্তী কোনো একটা বিন্দু দিকে পৌঁছাবে। দেখবে লঞ্চ ঘাটগুলোতে কিন্তু এইভাবেই ঘাটগুলোকে তৈরি করা হয়েছে, ঠিক এত বেগে নিয়ে গেলে আমি ঠিক এই ঘাটে গিয়ে পৌঁছে যাব। ঠিক আছে, এইরকমভাবেই লঞ্চ ঘাটগুলো আছে গঙ্গা ঘাটে, সেখানে এইভাবেই কিন্তু নৌকা চালানো হয়। আর যদি পুরোপুরি আড়াআড়িভাবে পৌঁছাতে হয় তাহলে সেটা আমাদের একটু পরে করবো, একটু আমাদের এই কোণে চালাতে হবে নৌকাটা। তখন নৌকাটাকে কিন্তু আড়াআড়িভাবে চালালে হবে না, তখন নৌকাটাকে আমাকে এই কোণে চালাতে হবে, সেটা পরের কথা। সেটা এখন তাহলে যেটা দেখছি আমরা যে ভেক্টরের স্বতন্ত্র নীতিটা, তাহলে বুঝতে পারছি যে বেগ, নৌকার বেগটাকে স্রোতের বেগটা প্রভাবিত করছে না, আর স্রোতের বেগটাকে নৌকার বেগ প্রভাবিত করছে না। স্রোতের বেগ যদি আরও বেশি হয় তাহলে কি হবে, নৌকাটা আরও দূরে গিয়ে পৌঁছাবে, এখানে না পৌঁছে আরও দূরে গিয়ে পৌঁছাবে এখানে। ঠিক আছে, কিন্তু টাইমটা একই লাগবে, এপার থেকে ওপারে যাওয়ার টাইমটা একই লাগবে। তার কারণ কি না, বেগ ভেক্টরের স্বতন্ত্র নীতি, একটি ভেক্টর উপস্থিতি অপর কোনো ভেক্টরকে প্রভাবিত করে না। তাই স্রোতের উপস্থিতিটা এই নৌকার বেগকে প্রভাবিত করছে না, তাই ওপার থেকে ওপারে যাওয়ার যে সময় সেটা কিন্তু একই হবে। আর যদি কোনো দর্শক থাকে, মনে করো দর্শক একটা আছে, এখানে লোক দাঁড়িয়ে আছে, সে কি দেখবে, নৌকাটা এই পথে, অর্থাৎ এই হচ্ছে নৌকার বেগ, এটা হচ্ছে নৌকার বেগ, আর এইদিকে হচ্ছে কি, মনে করো এইটা হচ্ছে স্রোতের বেগ, তাহলে এদের লব্ধি বরাবর হচ্ছে এদিকে, লব্ধি বরাবর নৌকাটা এগিয়ে যাবে। বুঝতে পারছো, এটা হচ্ছে স্রোতের বেগ, এটা হচ্ছে নৌকার বেগ, এদের লব্ধি কোন দিকে হবে, এদিকে হবে। তাই দর্শক কি দেখবে, যে লব্ধি বরাবর নৌকাটা চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মূল বিষয় হচ্ছে এখানে এটা। যদি বাস্তবিক কখনো এরকম কেস আসে, তাহলে আমরা শর্ট কোশ্চেন যদি আসে, তাহলে কিন্তু আমরা একদম নিশ্চিন্ত উত্তর দিতে পারবো যে একই সময়ে নৌকাটা এপার থেকে ওপারে পৌঁছাবে। একটা কোশ্চেন তোমায় দিয়েছে যে প্রথম যখন যে কোনো একটা নদীর দুপারের মধ্যে, দুটো নদীর, ঠিক আছে, বলছে একটা নদী আছে, যে নদীটার দুটো পাড়ের মধ্যে যে ডিস্টেন্স সেটা একটা বলে দিয়েছে। ঠিক আছে, দিয়ে বলেছে যে স্রোতহীন যখন আছে তখন যেতে টাইম কত লাগবে বলো, আর যখন স্রোত থাকবে তখন টাইম লাগবে কত। বুঝতেই পারছি, যদি আমার এই পথটা দেওয়া থাকে আর বেগ দেওয়া থাকে, আমি টাইম পেয়ে যাবো। তাহলে স্রোত যখন আসবে তখনও কিন্তু সেই টাইমটা একই লাগবে। ঠিক আছে, এরকম কোশ্চেন, শর্ট কোশ্চেন আসতেই পারে। এবার দেখো ভেক্টরের বিয়োগ, তো যোগ তো আমরা করলাম, ভেক্টরের বিয়োগ কী করে করবো। তো দেখো মনে করো তাহলে দুটো ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর আর বি ভেক্টর, এদের বিয়োগ করতে হবে। ঠিক আছে, তো বিয়োগটা করবো কী করে, বিয়োগটা আমরা যোগের সাহায্যেই করব। কারণ কি, দেখো এটা সমান আমরা কি লিখতে পারি, এটা ইকুয়াল টু হচ্ছে এ ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু যোগের সাহায্যেই তাহলে বিয়োগ করতে পারবো, তার কারণ বি ভেক্টরের অপোজিট ভেক্টর হলো মাইনাস বি ভেক্টর। তাহলে কোনো ভেক্টর এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর প্লাস অপোজিট অফ বি ভেক্টর। ঠিক আছে, তো দেখো এক ছবিটা তাহলে কেমন হবে না, দেখো আমরা এখানে করেছি আগে সামন্তরিক তৈরি করেছি এ ভেক্টর, আর ধরো এই হচ্ছে বি ভেক্টর, এই সামন্তরিক। ঠিক আছে, তাহলে এখানে আমাকে মাইনাস বি লাগবে। তো মাইনাস বি মানে কোন দিকে হবে, এটা যদি ও পয়েন্ট হয় এখান থেকে উল্টো দিকে টানতে হবে এটাকে, এটা হচ্ছে মাইনাস বি, এটা বি, এটা হচ্ছে মাইনাস বি। ঠিক আছে, তাহলে এই সামন্তরিকটা তৈরি হচ্ছে এখানে, আর তার যে কর্ণ, ঠিক আছে, এই যে কর্ণটা, এর নাম দিলাম মনে করো
যদি এর নাম দিই পি, নাম দিলাম পি, কিউ নাম দিলাম এস, তাহলে এস। তাহলে দেখো ও এস ভেক্টর, এখান থেকে দেখতে পাচ্ছি যে ও এস ভেক্টর, ও এস ভেক্টর, ও এস ভেক্টর ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু, দেখো সামান্তরিক ও পি এস এর নাম দিলাম মনে করো টি, সামান্তরিক, এই যে সামান্তরিক তৈরি হলো একটা সামান্তরিক ও পি এস টি থেকে পাই সামান্তরিকের সূত্র প্রয়োগ করে। তাহলে ও এস ইকুয়াল টু হলো ওপি প্লাস ওটি, ওপি প্লাস ওপি প্লাস ওটি, ঠিক আছে। সন্নিহিত বাহুকোণগুলো এটা আর এটা, তাহলে ওপি প্লাস ওটি, ওপি প্লাস ওটি ভেক্টর। তাহলে ওএস মানে কি? ওএস মানে হচ্ছে এদের লব্ধি, তাহলে ওএস ইকুয়াল টু হচ্ছে ওপি কত এ ভেক্টর প্লাস ওটি মানে হচ্ছে মাইনাস বি ভেক্টর, দ্যাট ইকুয়াল টু হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, ঠিক আছে। তো আমরা এই করে বিয়োগ, এইভাবে বিয়োগটা করতে পারবো। তো এখানে খেয়াল খেয়াল করবে একটু ব্যাপারটা। দেখো আগে আমরা দেখলাম যে যোগের যে প্রপার্টি রয়েছিল নিয়ম, সেখানে প্রথম নিয়ম বলা হচ্ছে যে একই রকমের হতে হবে ভেক্টরগুলো, তবেই যোগ করা সম্ভব। বিয়োগ ক্ষেত্রে ঠিক তাই, এ আর বি কে একই রকম হতে হবে, এটা বেগ ভেক্টর হলে এটা বেগ ভেক্টর হতে হবে, যদি এটা বল ভেক্টর হয় এটাকেও বল ভেক্টর হতে হবে, সেটা ঠিক আছে, মানছে এখানেও। দু নম্বরটা কি বলেছে যে আমরা দেখেছি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর, দেখেছি। কিন্তু দেখো এখানে দেখো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর নট ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, ঠিক আছে। তার কারণ দেখো বি মাইনাস এ কোনটা? মাইনাস এ হচ্ছে এদিকে, তাহলে বি মাইনাস এ মানে এই দিকের কর্ণ হবে, ঠিক আছে। তাহলে এইটা নিশ্চয়ই এর সঙ্গে সমান নয়, এর ডিরেকশন এদিকে হবে, এর ডিরেকশন এদিকে হবে, সেজন্য এখানে কমিউটেটিভ রুলটা ডিসওবে করে, অর্থাৎ মেনে চলে না। ভেক্টর বিয়োগের ক্ষেত্রে ক্রম বিনিময় নিয়মটা মেনে চলে না। আর একটা রুল ছিল কি? অ্যাসোসিয়েটিভ রুল, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি দ্যাট ইকুয়াল টু কি ছিল? দ্যাট ইকুয়াল টু ছিল তোমার এ প্লাস বি, আগে এ আর বি অ্যাসোসিয়েট হয়ে যাচ্ছে, তার সঙ্গে সি যোগ হচ্ছে, এটা মানছে। কিন্তু এখানে এরকম হবে না, অর্থাৎ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মাইনাস সি ভেক্টর নট ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মাইনাস সি ভেক্টর। দেখো তো নিজেরাই একটু বুঝতে পারছো যে এটা কিন্তু হবে না, অর্থাৎ এই ব্র্যাকেটটা তুললে কি হবে? দেখো যেই ব্র্যাকেট তুলবে এটা প্লাস হয়ে যাবে, তো তাহলে এটা অ্যাকচুয়ালি মানে কি এ মাইনাস বি প্লাস সি, ঠিক আছে। কিন্তু এটা মানে কি এ মাইনাস বি মাইনাস সি, তো কখনো এটা ইকুয়াল হবে না, তাই এখানে নট ইকুয়াল টু সাইন থাকবে একটা, ঠিক আছে। অর্থাৎ অ্যাসোসিয়েটিভ রুলটাও ভেক্টরের যে বিয়োগ আছে, সাবট্রাকশন আছে, সেখানে কিন্তু মেনে চলবে না। তাহলে যোগের সঙ্গে বিয়োগের এই ডিফারেন্স রয়ে গেছে, ঠিক আছে। তো দেখো ভেক্টর অ্যাডিশন দিয়ে একটা অঙ্ক করে দিই। তো কি বলেছে দেখো, বলেছে যে দুটি সমমানের ভেক্টরের লব্ধি
ভেক্টরের মান যে কোনো ভেক্টরের পরম মানের সমান। তাহলে দুটো ভেক্টর আছে, অ্যান্সার। তো ধরি ভেক্টরগুলি হলো এ ও বি, লব্ধি হলো আর, ঠিক আছে। তো শর্তানুসারে কি বলেছেন, দুটি সমমান, মানটা সমান, অর্থাৎ মড অফ এ ইকুয়াল টু মড অফ বি, ঠিক আছে। মড অফ এ ইকুয়াল টু মড অফ বি, তাহলে বা আমি লিখতে পারি সিম্পল এ ইকুয়াল টু বি, মান, ঠিক আছে, এ সমান বি। আর কি বলেছে, লব্ধি, দেখো লব্ধি ভেক্টরের মান যে কোনো ভেক্টরের পরম মানের সমান। লব্ধি ভেক্টরের মান তার মানে হচ্ছে মড অফ আর, দ্যাট ইকুয়াল টু হচ্ছে যে কোনো ভেক্টরের সঙ্গে সমান, অর্থাৎ মড অফ দ্যাট ইকুয়াল টু মড অফ এ দ্যাট ইকুয়াল টু মড অফ বি দ্যাট ইকুয়াল টু বি লিখতে পারো, ঠিক আছে। এটা বলা আছে ভেক্টর দুটি হচ্ছে এ ও বি এবং মধ্যবর্তী কোণটা কত, এবং মধ্যবর্তী কোণ থিটা, মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, ঠিক আছে। তাহলে অতএব ত্রিভুজ সূত্র ছাড়া লিখতে পারি যে ত্রিভুজ সূত্রানুসারে কি জানি আমরা, আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, একদম জানি, সেটা ইউজ করছি। আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তো দেখো এখানে বলো আর সমান কত, ঠিক আছে। এটা মানে কিন্তু আর, স্মল আর ইকুয়াল টু হচ্ছে মড অফ আর ইকুয়াল টু মড অফ এ ইকুয়াল টু মড অফ বি ইকুয়াল টু বি। তাহলে আর স্কোয়ার মানে আর মানে বি, তাহলে বি স্কোয়ার হয়ে গেল ইকুয়াল টু এ এর জায়গায় বি লিখবো, তাহলে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এর জায়গায় বি লিখবো ডট বি ইন্টু কস থিটা। দেখ সব দিয়ে গেল। তাহলে এটা 2b স্কোয়ার হচ্ছে, 2b স্কোয়ারটা এদিকে গেলে কি হবে, মাইনাস 2b স্কোয়ার, তাহলে বি স্কোয়ার और बी स्क्वायर माइनस 2b स्क्वायर इक्वल टू 2b स्क्वायर cos थीटा, ঠিক আছে। और তাহলে কি হচ্ছে এটা মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 2b স্কোয়ার cos থিটা। তাহলে কি হবে, অতএব cos থিটা ইকুয়াল টু কি হচ্ছে এখান থেকে মাইনাস হাফ। তো কখন cos 120 ডিগ্রি এর মান হচ্ছে মাইনাস হাফ, তাহলে অতএব থিটা ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে। থিটা ইকুয়াল টু হলো তোমার 120 ডিগ্রি। এই আমাদের কোনটা বার করতে হবে। এবার দেখো তোমাদের একই রকমের দুটো অঙ্ক আমি এখন দিচ্ছি, তোমরা পড়বে বাড়িতে, 1 আর 2, যেটা এখন করলাম ঠিক তেমনই অঙ্ক। দুটি সমমানের ভেক্টরের লব্ধি ভেক্টরের মান যে কোনো ভেক্টরের পরম মানের √3 গুণ হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত। প্রথম কোশ্চেন, এবং তার অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। আর তারপরটা হচ্ছে টি প্লাস কিউ এবং টি মাইনাস কিউ মানের দুটি বল কোনো বস্তুর উপর ক্রিয়া করলে লব্ধি বলের মান √3 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হলে পরে তাদের মধ্যবর্তী কোণ কত। এরও উত্তর কিন্তু হচ্ছে 60 ডিগ্রি, এর অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি, অ্যান্সার 60 ডিগ্রি। এই দুটো অঙ্ক তোমরা করবে, করে নিয়ে
খাতায় করার পর তার ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। আর যেটা বলার, যা পড়ালাম আজকে এর সমস্ত কিছুটাই কিন্তু তোমরা খাতায় নোট করবে, ঠিক আছে? খাতায় নোট করে তার ছবিগুলো তুমি পাঠাবে যে তোমার নোট করেছো কিনা, ঠিক আছে? নোট করে নিয়ে সেটা আবার রিপিট করবে এবং এই অঙ্ক দুটো করে নিয়ে সেটা আমাকে ছবি তুলে পাঠাবে হোয়াটসঅ্যাপে।